কলিকাতায় প্রকাশ্য স্লোগান, মোদির দালাল মমতা, জেনে গেছে জনতা। প্রকাশ্য জনগণ বলছে, আমি নয়, জনগণ বিচার করবে। তবে এটা কিন্তু জনগণ বুঝে গেছে, বিজেপি আনার মূলে বিজেপির এটিংয়ের কাজ করেছিল কিন্তু টিএমসি, এটা জনগণ বুঝে গেছে। অতএব প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি, সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমরা কথা বলবো এমন এক ব্যক্তির সঙ্গে যিনি বর্তমান সময়ে বাংলার প্রতিটি মানুষের কাছে জনপ্রিয়ত হয়ে উঠেছেন, যিনি হলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ভাইজান, এনবিটিভির পর্দায় প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ, আপনাদেরকেও মোবারকবাদ। প্রথমেই আপনাকে বলি, কিছু মানুষের কাছে আপনি ভাইজান, কিছু মানুষের কাছে আপনি জনপ্রিয় একজন নবীন রাজনীতিবিদ, আবার কিছু মানুষের কাছে আপনি বিজেপির দালাল। আসলে আপনি কোনটি? দেখুন, যার কাছে যেটা আসলে আমি সেটা। কেন, আমি যদি বলি ভাই যে আমি দেশবাসী, আমি ভারতীয়, আমি মানুষের সেবা করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, যে আমাকে দালাল বলে দেখছে সে তো কখনো আমাকে অন্য নজরে দেখবে না। তো এইভাবে আমাকে যে ভাই বলে ভালোবাসছে, তাকে যতই বোঝানো হোক সে অন্য কিছু বুঝবে না, সে ভাই বলবে। অর্থাৎ যে চশমায় যে নজরে দেখছে তার কাছে সেটাই থাকি, এছাড়া আর কি বলতে পারি। বিভিন্ন জায়গায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, ধর্মীয় জলসায়, এবং একমাত্র আপনি গোটা পশ্চিমবঙ্গে যত ওলামা সমাজ রয়েছেন, যত আলেম সমাজ রয়েছে, যত পীরজাদা রয়েছেন, পশ্চিমবঙ্গের প্রথম আপনি কোনো ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য এবং রাজনীতির কথা বলছেন, মানুষকে উৎসাহ করছেন। এই ধর্মীয় সভাকে রাজনৈতিক ময়দান হিসেবে বা রাজনৈতিক কথা বলার জায়গাটা কেন বেছে নিয়েছেন? দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম বললেন, এটা যেন এটা কেমন লাগলো। আমি জানি না আপনার মিডিয়া জগৎটা কত বছরের। বিগত দিন বাম আমলে এরকম মজলিসগুলোতে টিএমসির মেম্বারদের ঘরে স্টেজে তুলে নিয়ে হাত তুলেও দেখানো হয়েছে, এটা ক্যান্ডিডেট, বা বামফ্রন্টের বিরোধীও প্রকাশ্য করা হয়েছে। কেউ দড়ি চেয়েছে, কেউ গঙ্গায় লাথি মেরে ফেলতেও চেয়েছে, অনেক কিছু ইত্যাদি 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 হয়েছে। অ্যাকচুয়ালি বর্তমান আমি যেটা করছি, শুনুন, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, এখানে সমস্ত শিক্ষা দেয়। বর্তমান আমি মানুষকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সামাজিক শিক্ষা, ধর্মীয় কি বলে ব্যবসা শিক্ষা, সংসার জীবনের শিক্ষা, তেমন ধর্মীয় এমবারে রাজনীতির চেতনা শিক্ষাটাও দিচ্ছি, যে রাজনীতিটাও একটা ইসলামের পাঠের মধ্যে আছে, যেখানে দুর্নীতি থাকবে না, স্বচ্ছ থাকবে, ভালো মানুষের সেবা থাকবে, মানুষের উপকার করা হবে, দেশপ্রেম থাকবে, এটা রাজনীতির একটা পাঠ। সেই সচেতন মানুষকে করছি, যাতে করে মানুষ দুর্নীতিবাজ নেতাদের পিছনে না দাঁড়িয়ে যায়। কেন, চুরি করা চোরকে সাপোর্ট করা এক, খারাপ নেতাকে ভোট দেওয়াটাও খারাপকে সাপোর্ট করা একই হবে। তাই এই সচেতনমূলক আমি তাই আলোচনা করে মানুষকে ওই প্ল্যাটফর্ম থেকে সজাগ করছি। আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ডিসেম্বরে আমি একটা রাজনৈতিক দল ঘোষণা করব, তো আপনার দলের নাম কি? ঘোষণা করব, ডিসেম্বরে ঘোষণা করবো, এখনো 2-1 দিন বাকি আছে, বলছেন ঘোষণা করব। একেবারে দলের নাম ঘোষণা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন করবো না। আপনি বলেছেন যে 44টা আমার প্রার্থী দেবো, 44টা আপনি প্রার্থী দেবেন বলেছেন। কোন জেলায় কটি প্রার্থী দেবেন? দেখুন, আগে হিসাব আর এখনের হিসাবটা আলাদা হচ্ছে। আমি চেয়েছিলাম রোলিং যে ক্ষমতায় আছে টিএমসি পার্টির সাথে জোট করতে চেয়েছিলাম, যে আমার 44টা বাকি 250 জায়গাটা, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে গণতন্ত্রকে হত্যা করে এত আমার ছেলেদের উপর অত্যাচার করেছে, এত মেরেছে, এত ছেলেদের উপর জুলুম করেছে, যত মেরেছে, যত অত্যাচার করেছে, তত দেখেছি মানুষের মধ্যে আরও সাহসিকতা বা উৎফুল্ল বা আগামীতে আমাদেরকে কামিয়াব হতে হবে, এই যে লড়াইয়ের চেতনা আরও জেগেছে। আর এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে মানুষ আরও বাড়ছে। তাহলে সেই জায়গায় আর একটা পার্ট হচ্ছে, আমাদের একটা ফন্ড তৈরি হয়েছে, সেই ফন্ডে মুসলিম আছে, দলিত আছে, আদিবাসী আছে, মতুয়া আছে। এই হিসাবে এখন আমরা পুরো ক্লিয়ার বলতে পারবো না যে কোন জেলায় কতটা হচ্ছে, কেন আমরা ফন্ডে এসে গেছি। এভাবে আর নির্দিষ্ট কোনো সিট এই মুহূর্তে বলতে পারবো না, যতক্ষণ না আমরা সবাই মিলে বসে একেবারে ফাইনাল লিস্ট তৈরি করতে পারি। আপনার যে দল, সেই দল থেকে শুধুমাত্র কি মুসলিমরাই প্রার্থী হবে, না অমুসলিমরাও প্রার্থী হতে পারে? না 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 না, রাজনীতি করতে এসেছি, মানব সেবা, দেশ সেবা, দেশ সবার, মানুষ সবাই, সবার, সমস্ত ধর্মের মানুষই থাকবে।
আমরা দেখছি বেশ কিছুদিন আপনার বক্তব্যে আপনি বিভিন্ন মঞ্চে বলে বেড়াচ্ছেন যে তৃণমূলের কোনো নেতা বা কোনো রাজনৈতিক দলের নেতারা যদি আপনারা সেই দল ছেড়ে আমাদের সঙ্গে আসতে চান, আপনারা আসতে পারেন, আমার সঙ্গে দেখা করেন, বা অনেকেই দেখাও করেছে, এমন ঘটনা আমরা বা এমন কথা শোনা গিয়েছে। ফলে তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে কোনো এমএলএ বা ব্লক সভাপতি যদি আপনার দলে আসে, তারা কি আপনার দলে এসে আবার টিকিট পাবে? যদি ওই দলে তারা উপযুক্ত হওয়ার জন্য স্থান না পায়, খুব ভালো করে বুঝতে হবে, উপযুক্ত হওয়ার জন্য স্থান পায়নি, অনুপযুক্ত গুণে স্থান পাচ্ছে। উপযুক্ত হওয়ার জন্য স্থান পায়নি, ভালো হওয়ার জন্য স্থান পায়নি, সচ্ছল হওয়ার জন্য স্থান পায়নি, সেই ব্যক্তিত্বটা যদি ভালো মানুষ হয়, তিনি যদি আসে, অবশ্যই তেনাকে আমরা গুরুত্ব দেব। একটা জল্পনা চলছে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যেতে পারে, তাহলে তৃণমূল ছেড়ে যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যায়, তাহলে কি লাভ হবে বলে মনে করেন? দেখুন, সেটা আমার নজরে যদি জিজ্ঞেস করেন, বিজেপিকে তো কোনোভাবে আমরা সাপোর্ট করছি না। এবারে উনি কোথায় যাবে না যাবে ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় বিজেপিতে যাওয়া যেটা দেশপ্রেমিক মানুষদের নজরের একটা খারাপ মেসেজ যাবে। এটা যদি উনি যায়, আমি জানি না কোথায় যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাজনীতি করার কথা বলছেন, কিন্তু আপনার দলের অন্য কোনো নেতা লিডারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদেরকে সামনে আনা হচ্ছে না। ফলে অনেকেই প্রশ্ন করছেন আপনার দলটা আদর্শ কেন্দ্রিক না আপনি একা ব্যক্তি কেন্দ্রিক? দেখুন, আমার দলে বহুত মানুষ আছে, কিন্তু আজকে যে বাংলার রাজনীতিতে যেভাবে মানে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে মানুষের অ্যাটাক করা হচ্ছে, সবার সাহসিকতা বা সবার ইচ্ছা থাকলেও আমি সবাইকে সামনে এখন আনতে চাইনি। কেন, আমার একটা ভালো কর্মীর কোনোভাবে মানসিক দিক দিয়ে বা কোনো দিক দিয়ে হোক তাকে অত্যাচার করুক, কেন আমি তাদেরকে ভালোবাসি, কারো ক্ষতি হোক এটা আমি চাই না, আমার ক্ষতি হয় হোক কি যা। তাই সময় আসলে দল ঘোষণা হলে অবশ্যই দেখতে পাবেন। আর প্রত্যেকটা রাজনীতির দল গণতান্ত্রিকভাবে করলে সেটা দীর্ঘদিন চলে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির দল চালাবো, সবার সহমত নিয়ে, সবার মতামত নিয়ে আমরা চলবো। আপনি তো বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন আমি প্রার্থী হব না এবং আমি রাজনীতি সরাসরি করব না, আমি নিয়ন্ত্রক হব বা নিয়ন্ত্রণ করব। ফলে আপনি তো অরাজনৈতিক সংগঠনের নেতা, আপনার রাজনৈতিক দলের নেতাকে? সময় অপেক্ষা করুন, অবশ্যই দেখতে পাবেন মুখটা। আপনি বিভিন্ন জায়গায় বলছেন যে তৃণমূল যদি আমার সঙ্গে জোট না করে, তাহলে তার অল্টারনেট হচ্ছে বাম কংগ্রেসের সঙ্গে জোট করবেন। কতটা বাস্তবতা রয়েছে সঙ্গে? দেখুন, আমরা চাই পশ্চিমবাংলার মানুষকে নিরাপত্তা দেওয়া। সেই জায়গায় বাম কংগ্রেস সহ আরও যারা আছে সবাই এক জায়গায় হয়ে গেলে তাতে মানুষ এদিক ওদিক বিভ্রান্ত হতে হবে না, অনিষ্ট লড়াই হলে ভালো হবে। সেই জায়গায় ডাক দিয়েছি। যদি দিদিমণি না আসে তাহলে আমরা ভাববো দিদিমণি সেটিং যেটা ভাবছিলাম সেটা কমপ্লিট হলো। তাহলে যেমন আমরা বিজেপিকে ক্ষমতাচ্যুত বাংলা থেকে সরাবার চেষ্টা করছি, সেটা দিদির ব্যাপারেও ভাববো। আর বাম কংগ্রেস যেটা বলছেন, আমরা আহ্বান করেছি, তারা আসবে কি না আসবে, কয়েকবার এসেছে, কিন্তু আলোচনা হচ্ছে, সেটা কতদূর যে গড়াবে একটা শর্ত সাপেক্ষ আছে। ফালতু তো নেমে পড়লে হবে না, এইভাবে তো অনেক জোট হয়েছে, অনেক কিছু হয়েছে, মানুষের উপকারটা কি হয়েছে? একটা মানুষ যে আমাকে বিশ্বাস করছে, এই বিশ্বাসটার জায়গাটা ধ্বংস কোনোভাবে হতে আমি দেব না। আপনি আপনার বক্তব্যে আমরা শুনেছি যে বামেরা আপনাদের মুসলিমদের উপর অত্যাচার করেছিল এবং মুসলিমদের কোনো সুযোগ সুবিধা দেয়নি, চাকরি থেকে বঞ্চিত করেছে বিভিন্নভাবে। তো সেই জন্য আপনারা তৃণমূলকে মুসলিমরা এনেছিল, আপনার বক্তব্য শুনেছি। আবার এখন তৃণমূলের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই বাম কংগ্রেসকে আবার সহযোগিতা নিচ্ছেন। ফলে তারাও তো একসময় আপনার অভিযোগ যে বামেরা আমাদের ক্ষতি করেছে, ফলে সেই তারা আপনাদের শত্রু হওয়ার পরেও তাদেরকে কেন সঙ্গে নেবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, ক্ষতি বামেরা করেছিল কথা ঠিকই, কিন্তু যখন একটা কথা বলা হয় সবটা বলা হয়। বামপন্থের তৎকালীন সময় যারা দুর্নীতি করেছিল, লুট করেছিল, মানে অত্যাচার করেছিল, তারা এখন সব কিন্তু আবার টিএমসিতে গেছে। তাই তো টিএমসিটা পচলো না। টিএমসির তো যারা জন্ম দিয়েছিল তারা তো বামের অত্যাচার থেকেই তো জন্ম দিয়েছিল বাঁচার জন্য। তো তারা ভালো লোক, তারা তো আজকে দলের মধ্যে নেই, তারা দল থেকে বাদ। সেই বামের দুর্নীতিগুণে এখন টিএমসিতে যে আশ্রয় নিয়েছে, এখন টিএমসিটা লাল টিএমসি হয়ে গেছে, একটা কথা। দ্বিতীয় নম্বর, বামপন্থ
জুলুম করেছে, অত্যাচার করেছে, কথা ঠিকই, কিন্তু বামপন অত্যাচার করেছে এর পিছনে আমাদেরও কিছুটা অবদান আছে অত্যাচার করতে দেওয়ার জন্যে। আমরা তাদেরকে অত্যাচারের দরজা খুলে দিয়েছি, তাই অত্যাচার করেছে। সেই জায়গায় আমরা 2021-এ যেটা করতে চাইছি, তারা অত্যাচার করার মতো তাদেরকে আর কোনো জায়গা রাখবো না, হাত পা বেঁধে তাদের সঙ্গে মিশবো, অর্থাৎ শর্ত সাপেক্ষ। কেন এটা, যে আজকে আমি দেখছি ABCD সব অপশানটাই দেখছি, সবাই আমাদেরকে জ্বেলিয়েছে, তারপরও চলতে গিয়ে রাজনীতি করতে গিয়ে কিছু মানুষের সঙ্গে তো কেন একটা বৃহৎ সাম্প্রদায়িক দল আমার বাংলায় থাবা মারছে। সেই জায়গায় এই মন্দের ভালো হিসাবে এই শর্ত সাপেক্ষ যদি তারা আসতে চায়, এবং তাদের মধ্যে যেসব দুর্নীতিবাজ ছিল তারা তো সব TMCতে চলে গেছে, তাহলে সেই জায়গায় তারা যদি স্বচ্ছভাবে ভালো নেতৃত্ব দিয়ে তারা যদি নিজেদের পরিবর্তন হয়ে নিজের ভুলকে বুঝে যদি ফিরে আসতে চায়, তাহলে আমরা একটা জায়গায় আসতে পারি। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গে একদিকে ভাইজান যেমন আওয়াজ উঠেছে, অন্যদিকে মিম নিয়ে একটা আওয়াজ উঠেছে। ফলে আসাদুদ্দিন ওয়াইসি বিহার ইলেকশনে 5টি সিট জেতার পরে তিনি ঘোষণা করেছেন মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে আসবেন। ফলে আপনারা কি তার সঙ্গে জোট করবেন না পৃথকভাবে লড়বেন? সেটা সময় এলে বুঝে যাবে, সেটা সময় সাপেক্ষ। তবে আমরা চাই সমস্ত দল এক জায়গায় হোক, এটা আমরা চাই। একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আপনার ভাই হায়দ্রাবাদে গিয়েছেন এবং এমন একটা ড্রেস পরে উনি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, ঠিক একই অনুষ্ঠানে সেই একই ড্রেস পরে আসাদুদ্দিন ওয়াইসিকেও দেখা গিয়েছে। ফলে কি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কোনো সাক্ষাৎ বা কোনো কথাবার্তা হয়েছে? জানি না, ওটা অনুষ্ঠান বলছেন কিভাবে। ওটা একটা হুজুরের, আল্লাহর ওলির মাজার, যে মাজারে গেলে ওই কালারের পাগড়ি দেয়, তাতে আমার ভাই ওই কালারের পাগড়ি দিয়েছে। আর হয়তো ওয়াইসি সাহেবও কখনো গিয়েছিল ওনার এলাকায়, ওনাকে হয়তো পাগড়ি দিয়েছিল। তো আমি যতটুকু জানি বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো কাজে আমার ভাই গিয়েছিল। সেটা ব্যক্তিগতভাবে আমি এতটুকু জানি, সে বড় হয়েছে, এতটুকুই তার সম্মান জেনেছি। বেশিটা বড় যখন কেউ হয় তাকে স্বাধীনতা দেওয়া দরকার, মানুষ স্বাধীনতা কাটতে নেই। আর হায়দ্রাবাদ শুধু কি গেলেই ওনার সঙ্গেই দেখ, হায়দ্রাবাদ আর কিছু নাই, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গাটাই কতটা কি ব্যাপার সময় এলে দেখা যাবে। তবে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ঘরে, যদি আমার ভাই কি বলে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে, কি হয়েছে আর হয়েছে জানি না, তা তিনি একটা রাজনীতি দল করে, আমার ভাই তিনিও মানে মানুষের সেবার জন্যে, জনগণের সেবার জন্যে যদি কোনো পরামর্শ আলোচনা করে, সেটা তিনাকে জিজ্ঞেস করলে মনে হয় উত্তরটা ভালো পাবেন। আপনি কি সমগ্র মুসলিম সমাজে সমর্থন পেয়েছেন? সেটা কি করে বলবো, তবে মানুষ সাড়া দিচ্ছে, ব্যাপকভাবে মানুষ সাড়া দিচ্ছে। কোনো রাজনীতির দলই কোনো সম্প্রদায়ের পুরো সাপোর্ট পায় না। তা আমি এতটুকু জানি, মানব সেবা করতে নেমেছি, স্রষ্টার যেটা হুকুম আছে সেটা হবে। তবে মানুষকে ভালোবাসি, মানুষ ভালোবাসা দিচ্ছে। আপনার রাজনৈতিক এজেন্ডা কি? দেখুন, রাজনীতি এজেন্ডা তো অনেকে অনেক কিছু ফেঁকে, অত ফেঁকে না, যেটা সত্য কথা সেটা হলো এটাই যে আমরা চাই সাংবিধানিক মৌলিক অধিকার, দূষণ নয়, অধিকার চাই, মানুষকে অধিকার দেবো, যেমন আমি চাই মানুষকে দেব। আর দুর্নীতিমুক্ত বাংলা করতে চাই। প্রত্যেকটা মানুষ যেন সে দুবেলা দুমুঠো পেট ভরে সুখে শান্তি খেতে পারে, মাথা তুলে বাঁচতে পারে। গণতান্ত্রিক দেশে সবাইকে বিনা শর্তে নাগরিকত্ব দেওয়া হোক, যারা নাগরিকত্ব নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি। সেটা ম্যানিফেস্টেশন যখন হবে সেটাতে আপনারা পেয়ে যাবেন। আপনি তো 44টা প্রার্থী দেবেন বলছেন, কিন্তু 44টা প্রার্থী দেওয়া জিতেও গেলেও তারা তো ক্ষমতায় আসতে পারবে না, কারণ গ্রান্ড ফিগার হচ্ছে 147 লাগে। সেক্ষেত্রে আপনি 44টা প্রার্থী হওয়ার জিতে যাওয়ার পরেও আপনি সমাজকে কি উপকার করবেন? দেখুন, নেই মামার থেকে তো কানা মামা ভালো, একটা প্রবাদ বাক্য আছে। কমসে কম মামা বলে তো ডাকতে পারবো, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, এখন তো 44 নেই, আমরা ফোন করছি তো অনেকটা দূর চলে গেছি। 3 নম্বর কথা, দেখা যাচ্ছে 100 টাকা না হলে কমপ্লিট হবে না। কারো কাছে 60 টাকা আছে, কারো কাছে 70 টাকা আছে, আমার কাছে 40 টাকা আছে। তখন কেউ এসে বলে ভাই 40 টাকাটা ধার দাও, 100 টাকা লাগাই, তখন আমি বলবো যেটা হবে হবে, সেটা দুজনের মধ্যে চুক্তিবদ্ধ হবে। তাহলে সেই জায়গায় এমনও দেখা গেছে 4টে সিট পেয়ে কেরলে মুসলিম লীগই মুখ্যমন্ত্রী হতে পারে, সেখানে 44 তো অনেক বড় ব্যাপার। সময় আসলে সব বুঝতে পারবেন।
রাজনীতি এটা অঙ্কের ব্যাপার। তবে 2021-এ কেউ একা ক্ষমতায় আসছে না, এটা যত সম্ভব সেই জায়গায় আমার 44টাই হয়তো একটা গুরুত্ব দাঁড়াতে পারে। তবে আবার বলছি, আজ আমরা 44-এ আর নেই, কারণ আমরা ফ্রন্টে চলে এসেছি। আমাদের ফ্রন্ট কতদূর যাবে, কি নেবে, সেটা আলোচনার মধ্যে জানা যাবে। কয়েকদিন আগে আপনি দিদির ভাইপো অভিষেক ব্যানার্জির গড়ে সভা করেছেন এবং সেই সভায় কয়েক হাজার, মানে জনপ্রিয়তা এত বেড়েছে, এত জনগণ হয়েছিল, তৃণমূলে অনেকে বলছেন তৃণমূল চিন্তিত স্বয়ং অভিষেক ব্যানার্জির গড়ে যখন এত জমায়েত। আবার অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? আমার ভাই অত পয়সা নেই যে লোককে ভাড়া করে নিয়ে যাব। মানুষ ভালোবাসে। যে এলাকায় গিয়েছিলাম ওই এলাকার প্রতিটা মুসলিম সমাজকে বিশেষ করে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জর্জরিত করে রেখেছে। যারা টিএমসি পার্টিকে লিড দিয়েছে ভোটে, তাদের ঘরও পর্যন্ত কেস করেছে। প্রধানের ঘর ছাড়া ওই এলাকা, টিএমসির প্রধান এইভাবে ওই এলাকার মানুষকে বহুত জ্বালিয়েছে এবং লোকসভায় মানুষের অধিকারকে কিনে নিয়েছে, ভোট দিতে দেয়নি। সেই ক্ষোভ, দুঃখ, কষ্ট মানুষের মধ্যে ছিল। আমাদের ঘরে তো মানুষ সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসে। তা আমরা যখন গেছি, একটা বাঁচার আলো দেখেছে, আশা দেখে তারা ছুটে মরিয়া হয়ে এসেছে। আর একটা কথা বলি, কারো গড় নয়, সবটাই আমাদের। দাঁড়িয়েছিল, ভোট দিয়েছে, ফুরফুরা শরীফ থেকে তো একটা টিএমসির উপরে বড় অবদান আছে। ভোট দিয়েছে তাই আছে, কাল ভোট দেবো না সরে চলে যাবে, এই তো ব্যাপার। কারো গড় নয়, আমাদের এলাকা, আমাদের সম্পদ, আমাদের সব কিছু। আমরা আমাদের কাছে গেছি, মানুষ ছুটে এসছে। আবার একবার বলি ভাই, অত সিন্ডিকেট তুলা বালি মাফিয়ার কত টাকা আমার কাছে নেই যে কাউকে ভাড়া দিয়ে যেতে হবে। হ্যাঁ, রেসারেসি করে শুনছি তো ভাড়া দিয়ে লোক নিয়ে যাচ্ছে অনেকে, 200 টাকা দিয়ে, হাত দিয়ে, হ্যান দিয়ে, রোজ দিয়ে, ভাত দিয়ে, ভয় দিয়ে, কি আর করে অনেক লোক নিয়ে যাচ্ছে। আমি কোথায় কে আসছে কে যাচ্ছে আমি সেটাই জানি না। আমি গিয়ে দেখি সামনে মানুষ বসে আছে, যেটা সত্য কথা নাই কথা বলি, মানুষ শোনে, ভালো লাগে। মানুষ বুঝতে পেরেছে যে এই মানুষটা আমাদের সঙ্গে ধোকা দেবে না। আর ইনশাআল্লাহ হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, বিশ্বাস রাখতে পারে আমি ধোকা দেবো না। যদি আমি ক্ষমতায় আসতে পারি, আমার যে সিটগুলো যদি জিততে পারি, আমি অবশ্যই মানুষের জন্য অনেক কিছু করতে পারবো। আপনার সংগঠন করতে গিয়ে আপনার অনেক ছেলে কেস কাটছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, লুট করা হচ্ছে, তাদের ব্যাপারে কি ভাবছেন? দেখুন, আমরা যথেষ্ট লয়ার লাগিয়ে বারবার জামিন করাচ্ছি, যেখানেই করছে সেখানেই জামিন করাচ্ছি, যেখানে করছে সেখানে জামিন করাচ্ছি। আমি সেই সকল ভাইদেরকে বলবো, দেখুন ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, যত ঝড়ঝাপটা আসবে তত তাড়াতাড়ি ফতে হয়, ইনকিলাব আসে, জয় হয়। যদি আমার দেশে মৌসু সন্তানেরা, মহামানবরা জীবন না দিত, তাহলে আমার দেশ স্বাধীন হতো না। তা আজকে এই জালিমদের হাত থেকে আমাদের মা বেটিদের ঘরে মুক্ত করতে গেলে এই ঝড়ঝাপটাটা আসবে। একটু ধৈর্যের সাথে সবর করো, ধৈর্য ধরো। অবশ্যই যতই এরা অত্যাচার করবে, জালিমদের পতন তত তাড়াতাড়ি হবে। আর যারা এই জুলুম করছে, এদের সম্বন্ধে জনগণ যথেষ্ট জেনে গেছে, এদের হাতে লোক নাই, এদের পিছনে লোক নাই। এরা প্রশাসনকে বাই প্রেসার দিয়ে, পুলিশ চায় না, পুলিশকে প্রেসার দিয়ে মানুষের ওপরে হ্যারাসমেন্ট করছে, মানুষের বাড়ি বাড়ি পুলিশ ঢুকিয়ে দিচ্ছে, আর না হয় তার চাকরি নিয়ে টানাটানি হবে। এভাবে মিথ্যা কেস দিয়ে এরা মানুষকে আতঙ্ক করতে চাইছে। কিন্তু ভুলে গেলে হবে না, 34 বছর বামফ্রন্ট সরে গেছে। যদি পুলিশ দিয়ে রুকা যেত, মিথ্যা কেস দিয়ে রুকা যেত, বামফ্রন্ট যেত না। ভুলে গেলে হবে না, হিটলারেরও পতন হয়েছে, অতএব পতন হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ফুরফুরা শরীফের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। একেবারে আমরা শেষ পর্বে, শেষ মুহূর্তে আব্বাস সিদ্দিকীর কাছ থেকে জানতে চাইব যে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের হিন্দু নেতারা বিজেপির দালাল বারবার প্রমাণিত হয়েছে। তৃণমূলের হিন্দু নেতারা বিজেপির দালাল, এটা বারবার প্রমাণিত হয়েছে। তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে গিয়েছে, অথচ বারবার মুসলিম নেতাদেরকে বিজেপির দালাল বলে বলা হচ্ছে, এমনকি আপনাকেও বিজেপির দালাল বলা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এটা একটা মানুষের মাইন্ডকে শুধু ঘাবড়ে দেওয়া বা ধোকা দেওয়া, প্রতারণা করা। আর টিএমসির যে শুধু হিন্দু লিডার আমি সেটা বলবো না, কোনো একটা ধর্ম ব্যক্তিগতভাবে আঘাত দেবো না, কারণ বহুত হিন্দু ভাই আছে তারা বিজেপিকে চায় না, তারা সেকুলার মাইন্ড, ভদ্র মানুষ, তারা বড় মনের মানুষ, তারা চায় না। তবে গিয়াসউদ্দিনও তো গিয়েছিল মুর্শিদাবাদে,
বিজেপির কোনো নেতার বাড়ি গোপনে গোপনে। তাহলে শুধু যে হিন্দু নয়, যারা লুবি, যারা লুটে পুটে খেতে চায়, দেশ জাহান্নামে যায়, দেশ ধ্বংস আমার হলেই হবে, বা এবং যারা সারদা নারদা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে আছে, তারাই এখন চাইছে মূলত বাঁচার জন্য বিজেপিতে আশ্রয় নেব। কেন বিজেপি ওরা ইভিএম করে হোক, যেটা সমীক্ষায় দেখা যাচ্ছে বা খবরে দেখা যাচ্ছে, যেমন হোক করে সব জায়গায় ক্ষমতায় চলে এসছে। কিন্তু অপরদিকে দিদি তো আবার জোর গলায় বলছে যত যাই ভাবো বিজেপি 21-এ আসছে না। তাহলে অত মানুষকে বুঝাচ্ছে কেন বিজেপি চলে আসছে, আব্বাস সিদ্দিকী এই করলে, হ্যাঁ বিজেপি আসছে না বলছো তো। অ্যাকচুয়ালি আমাদের ঘরে এই যে বিশেষ করে আমার কথা বলছি, আমার বিষয়ে বলার উদ্দেশ্য এটাই যে ওরা নিজেদের যে দুর্নীতিটা বা নিজেরা যে বিজেপির সঙ্গে আঘাত করে আছে, 2016 যে এই 16 সম্ভবত পঞ্চায়েত ভোটে, 16 যে পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দিতে দেয়নি, হ্যাঁ সরি পঞ্চায়েত ভোটে নমিনেশন যে জমা দিতে দেয়নি, সেই এটাকে চাপতে চাইছে, সেখানে বামকে দেয়নি, কংগ্রেসকে দেয়নি, বিজেপি নমিনেশন জমা দিচ্ছে রোকেনে। তো এই যে ওদের ব্যাপারটা আমি বারবার খুলে বলে দিচ্ছি, তাতে মানুষের ব্রেনে ঢুকছে। তাই আমাকে কোনো রকমভাবে এই ওয়ার্ডটা ব্যবহার করে মানুষের কাছে একটা মিসগাইড করতে চাইছে। কিন্তু আমি মনে করি ওরা যতটা বলবে ততটা কিন্তু আমার ভালোবাসার মানুষের কাছে ওরা ঘৃণার পাত্র হবে। কেন? আমার ভালোবাসার মানুষ বা কম বেশি যে কোনো ধর্মের হোক, যারা একটু ফুরফুরা শরীফ সম্বন্ধে জানে বা আমার সম্বন্ধে একটু জানে, তারাই জানে যে আব্বাস সিদ্দিকী কী করতে পারে। কখনো এরকম কারোর দালালি করা, ও কেন কারো দালালি করা, এটা আমার দ্বারাই হবে না। গোটা দেশ জুড়ে টুপি দাড়িওয়ালাদেরকে বারবার অসম্মান করা হয়, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিছুদিন আগে লোকসভা ভোটের ঠিক আগে বিভিন্ন মঞ্চে বলে বেরিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির টাকা খায় এবং বিজেপির টাকা নিয়ে লোকসভা নির্বাচনে লড়ে। এবং এখন তৃণমূলের নেতারা আব্বাস সিদ্দিকীকে বিজেপির দালাল বলছে। একটা জিনিস সবসময় দেখা যাচ্ছে, টুপি দাড়িওয়ালাদেরকে বিজেপির দালাল বলানো হচ্ছে। মানুষের কাছে এটা বোঝানো হচ্ছে যে মুসলিমরা বা টুপি দাড়িওয়ালারা হচ্ছে দালালি করতে পারে। অথচ আমরা দেখতে পাচ্ছি মুকুল রায় বিজেপিতে যাচ্ছে, অর্জুন সিং বিজেপিতে যাচ্ছে, শুভাংশু বিজেপিতে যাচ্ছে, ফলে যাচ্ছে কিন্তু নন মুসলিম লিডাররা। কিন্তু বারবার মানুষকে বলা হচ্ছে যে টুপি দাড়িওয়ালারা যারা যখন আসছে প্রথম সারি মানুষের কাছে, যখন আসছে মানুষের কাছে জনপ্রিয়তা হচ্ছে, তাদেরকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে কি বলবেন? দেখুন, এরা তো মুসলিম ভোটটাকে নিয়ে করে খায়। কেন মুসলিমরা যদি নিজেরা দল করে ফেলে, মানে অর্থাৎ আলাদা বঞ্চিত যারা দলিত আদিবাসী মতুয়াদের নিয়ে, তাহলে এদের তো গদি শেষ। তাহলে সেই জায়গায় এরা সর্বসময় মুসলিমদের কাছে, মুসলিম সমাজের যারা রেহনুমা মানে নেতৃত্ব দিয়ে উঠে আসছে, তাদেরকে বদনাম করা ষড়যন্ত্র করে একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কিছুদিন আগে যখন আসাদুদ্দিন ওয়াইসি বাংলায় আসতে চেয়েছিল, তখন ওনার বিষয়ে বলে ওনাকে দমন। এখন বাংলায় সব কথাতেই ভাইজান, সেই জায়গায় আমাকে বলে দিয়ে সমাজের কাছে এটা খারাপ করতে চাইছে। 3 নম্বর কথা হচ্ছে, আমার কমকেও বলি যে এটা ভাবা দরকার, এই সুযোগে কিন্তু এরা মুসলিমদের ঘরে একটা দালাল অর্ড দিয়ে নিচুই নামাতে চাইছে। এরা যে কতটা জঘন্য ষড়যন্ত্র করছে, এটা আমার কমেরও বিশেষ করে ভাবা দরকার। তবে বিগত দিন থেকে আমাকে যদি বলা হয়, তাহলে ইতিহাস দেখলে দেখা যাবে 1998-তে বিজেপির সঙ্গে জোট কিন্তু মমতা ব্যানার্জি করেছে। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেও ছবি আছে। বর্তমান আনন্দবাজার পেপারে বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো। এইভাবে বহুত প্রমাণ আছে। এবং বারবার গোপনে গোপনে পায়জামা পাঞ্জাবি পাঠানো বলেন, আরও অনেক কিছু গোপনে গোপনে সব যোগাযোগ মাধ্যম, বিভিন্ন জায়গায় ডিনার করতে যাওয়া, আজ যাওয়া, ওদের সঙ্গে দেখা যাচ্ছে। এইগুলো মূলত বলার উদ্দেশ্য, এক, আমাদের ঘরে গালি দেওয়া, মুসলিম আমরা, মাথায় টুপি আছে, এই জন্য গালি দেওয়া। দ্বিতীয় নম্বর কথা, মুসলিম একটা লিডার হয়ে যাচ্ছে, এই সকল জালিমরা সহ্য করতে পারছে না। কেন? মুসলিমদের যে লিডার হয়ে যায়, তাহলে এই যে মুসলিমদের 22,000 কোটি টাকা যে ঝেড়ে লুটে পুটে খাচ্ছি, চাকরি দিইনি, আর দিইনি, সব জায়গায় এদের কাছে বঞ্চিত করে রেখেছি, তাহলে এর থেকে তো রুখে দেওয়া যাবে। আজকে আমার যতটুকু জানা, হায়দ্রাবাদ আমি কখনো সেভাবে জানি না, তবে কেরল সম্বন্ধে আমি জানি।
কেরলে যিনি আওলাদের রসুল আমার বাড়িতে এসেছিলেন নলেজ সিটিতে, তেনার সঙ্গে অনেক আলোচনা এবং কেরল সম্বন্ধে আমি অনেক রিসার্চ করেছি। কেরলের সমস্ত মুসলিম, কে কোন সিলসিলা কে কোন না, সমস্ত মুসলিম ওই আওলাদের রসুলের ওপরে বিশ্বাস আস্থা রেখে তাকে তাদের প্রতিনিধিত্ব করছে। আর তিনি কি করে, মুসলিম লীগের একটা দায়িত্বে আছে, তিনি প্রেসিডেন্ট হয়ে আছে, তিনি ওই বিভিন্ন পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে যে আমাকে 18টা সিট দাও, 20টা সিট দাও, যখন যে দেয় তার সঙ্গে জোট করে সে গভর্নমেন্ট তৈরি হয়। আর এই সকল এমএলএর মধ্য থেকে মিনিস্টার লাই, তাহলে ওই এলাকায় সমস্ত মুসলিমদের চাকরি বাকরি উন্নয়ন সর্বদিকটা ওই আওলাদের রসুল পরিবার দেখে। আজকে সেই জায়গায় আমি পশ্চিম বাংলায় মুসলিমদের হয়ে, দলিত আদিবাসী মতুয়া গরিবদের হয়ে আমাকে যদি এই সকল মুসলিম ভাইরা আমাকে ভাই বলে মানে, আদিবাসী দলিত ভাইদেরকে বুঝাচ্ছি তারা যদি ভাই বলে মানে, বা তাদের পক্ষ থেকে লিডার তৈরি করতে বলছি আসুন আমরা পাশে পাশে সিট নিয়ে বসি, তাহলে দেখা যাবে আমাদের ওই রকম কেরলের মতো মডেল তৈরি হলে আমরাও সমস্ত কিছু মিনিস্টার পাবো, অধিকার পাবো, চাকরি পাবো, উন্নয়ন হবে, শিক্ষাতে সংরক্ষণ হবে, চাকরিতে সংরক্ষণ হবে, স্বাস্থ্যে উন্নয়ন হবে, চিকিৎসার সুব্যবস্থা হবে। আজকে মানে আজকে মুর্শিদাবাদের কথা বলুন, মুর্শিদাবাদে 85% কম বেশি মুসলিম মেজরিটি, যাই হোক একটা ব্যাপক অংশ এবং খুব গিঞ্জি এলাকা, বহুত মুসলমান, একটা বিশ্ববিদ্যালয় নেই। কিন্তু আমি ক্ষমতা এলে বিশ্ববিদ্যালয় হবে, তো বিশ্ববিদ্যালয় হলে ওর কাছে শিক্ষিত হবে, তো যে মুসলমানকে লিডার হতে দেওয়া যাবে না। 73 বছর এদের লক্ষ্য এটা। হ্যাঁ, মুসলিম সেজে কেউ যদি ওই তুষামুদি ওদের করতে পারে, তাকে একটা টিকিট দিয়ে দেবে, সে তখন দালাল হবে না। এটা সত্য কথা যেটা আপনি বললেন, আমি আগেও বলেছি আজও বলছি, টিএমসির বি টিম বিজেপির বি টিম আমাদের ঘরে প্রচার করছে, আমার কাছে রিপোর্ট আছে। তবে শুনে রেখে দেন, আমরা বিজেপির বি টিম বলছে জনগণ বিচার করবে। তবে এটা কিন্তু জনগণ বুঝে গেছে, বিজেপি আনার মূলে বিজেপির এ টিমের কাজ করেছিল কিন্তু টিএমসি, এটা জনগণ বুঝে গেছে। অতএব কলিকাতায় প্রকাশ্য স্লোগান মোদি দালাল মমতা জেনে গেছে জনতা, প্রকাশ্য জনগণ বলছে, আমি নয়, জনগণ বলছে, তত এটা জনগণ জেনে গেছে। সেই জায়গাতেও আমি বলেছিলাম দিদিকে যে আসুন একসাথে করি, কিন্তু মুসলিম লিডার হবে, মেনে নেওয়া যাবে না। তো সেই জায়গায় আমার কম ভাববে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।